আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রাজীব হক তালুকদার। আমি বারডেমে আছি সার্জারিতে। সবাইকে শুভরাত্রি। আজকে আমরা ওই লং কেসের আমরা ধারাবাহিকতায় আমরা আরো কিছু ক্লাস নিচ্ছিলাম। সেটার ধারাবাহিকতায় আসলে আমরা যে ক্লাসগুলো নিচ্ছি সেটার মধ্যে একটা ইম্পর্টেন্ট টপিকস যেটা আমরা লং কেস হিসেবে নিচ্ছিলাম, যেগুলা তার মধ্যে আসলে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এটা আসে, এটা কেস থাকে, যেটা আসলে অনেক সময় আমরা সচরাচর যেটা ফাইব্রো ক্যালকুলার প্যানক্রিয়াটিক ডায়াবেটিস হিসেবে আমরা বলি, যেটাকে এফসিপিডি বলা হয়, ফাইব্রো ক্যালকুলার প্যানক্রিয়াটিক ডায়াবেটিস। আসলে আমরা যেটা আসলে আমরা লং কেস হিসেবে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস বা আধুনিক যে নামটা আমরা বললাম এফসিপিডি, সেটা হিসেবে আমরা থাকে লং কেস হিসেবে, সেটা নিয়ে আসলে আমরা আলোচনা করব। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস যেটা আসলে সচরাচর আসলে আমরা পলিসিস্টাইটিস বা ক্রনিক পলিসিস্টাইটিস সেটা হিসেবে থাকে, বা ক্রনিক ক্যালসিফিক প্যানক্রিয়াটাইটিস সেটা হিসেবেও থাকে। তাহলে আসলে এই পেশেন্টগুলো দেখা যায় যে আসলে তার আসলে স্টোন থাকে, পুরো প্যানক্রিয়াসটাও ক্যালসিফিক প্যানক্রিয়াটাইটিস হতে পারে বা মেজর প্যানক্রিয়াটিক ডাক্টেও আসলে স্টোন থাকতে পারে। তাহলে এভাবে করে আসলে লং কেস গুলা থাকে। আসলে আমাদের একটা লং কেস হিসেবে আসলে আমরা যেটা আমরা বলি, যেটা আসলে সুন্দর করে আসলে খাতায় সেটা লিখতে হবে। এটা একটা স্পেসিফিক টাইম দেওয়া হয়, সাধারণত দেখা যায় যে 40 মিনিটের মতো টাইম পাওয়া যায়। আর স্যারকে যখন প্রেজেন্ট করতে হয় তাহলে সুন্দর মতো আসলে স্যালিয়েন্ট ফিচারটাই আসলে প্রেজেন্ট করলে সবচেয়ে বেস্ট। আর আমরা চেষ্টা করব যাতে স্যালিয়েন্ট ফিচারটা সুন্দর করে স্যারকে বলার জন্য। আর এর মধ্যে স্যার কিছু ক্রস এক্সামিনেশন করে ডিডিটা কিভাবে এক্সক্লুড করতে হয় সেটাকে আমাকে বলতে হবে। আর তার সাথে হলো কিছু এক্সামিনেশন, স্যাররা আসলে এই রিলেটেড খুব একটা এক্সামিনেশন থাকে না, মেইনলি স্যাররা আসলে একটা অ্যাবডোমেন এক্সামিনেশনে যা যা জিজ্ঞেস করে, লিভারটা পালপেট করে দেখাও, কিডনিটা পালপেট করে দেখাও, একটু মার্ফি সাইনটা দেখাও, ঠিক আছে। যদিও এটা রিলেটেড না, কিন্তু এটা রিলেটেড বা অ্যাবডোমেন এক্সামিনেশন রিলেটেড কিছু এক্সামিনেশন স্যাররা জন্ডিস দেখতে বলে বা জেনারেল এক্সামিনেশন অ্যানিমিয়া দেখতে বলে। এভাবে করে আসলে লং কেসটা আসলে শেষ হয়। তাহলে আমরা চলে শুরু করি আসলে একটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট আসলে আমরা কিভাবে লং কেসে আসলে লিখবো সেটাই আসলে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা লং কেসে আসলে যেটা পার্টিকুলারস অফ দা পেশেন্ট থাকে, সেটা অ্যাজ ইউজুয়াল আসলে প্রতিটা কম্পোনেন্ট খুব ইম্পর্টেন্ট, আসলে একটা পয়েন্টও বাদ দেওয়া যাবে না। এভাবে আমরা একটা মোটামুটি সবগুলো পয়েন্ট আমরা কাজ করার চেষ্টা করব। নেম, এজ, সেক্স, অকুপেশন, ম্যারিটাল স্ট্যাটাস, অ্যাড্রেস, ডেট অফ অ্যাডমিশন, ডেট অফ এক্সামিনেশন, এভাবে করে আসলে আমরা পার্টিকুলারস অফ দা পেশেন্ট এভাবে আমরা লেখার চেষ্টা করব। এরপরে আসেন আমাদের যে চিফ কমপ্লেইন। সাধারণত একটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, আর আমরা সবসময় বলার চেষ্টা করি চিফ কমপ্লেইনের কিছু ক্রাইটেরিয়া আমাকে মেনটেন করতে হবে, যেটা হলো তাকে অবশ্যই পেশেন্টের ওন ল্যাঙ্গুয়েজে হতে হবে, একটা ক্রোনোলজি মেনটেন করতে হবে, সাধারণত অ্যাকর্ডিং টু দ্য ডিউরেশন অনুসারে এটা আমরা আসলে মেনটেন করি। আর আমাদের মনে রাখতে হবে এটা আসলে পয়েন্ট আকারে লিখতে হবে 1 2 3 4। সাধারণত আমরা 3টা কি 4টা আমাদের চিফ কমপ্লেইন হবে, কিন্তু এর বেশি না, 5-6টা কিন্তু হবে না। এই জিনিসগুলো আমাকে মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা মেডিকেল টার্মগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব, এটা খুব স্ট্রিক্টলি মেনটেন করার চেষ্টা করব। আর আমার যে চিফ কমপ্লেইনটা যেটা একটা আসলে একটা ডিজিজকে যাতে রিফ্লেক্ট করে, যে যে জিনিসটার মাধ্যমে আমি আমার যে প্রাইমারি যে ডিজিজটা অর্থাৎ প্রভিশনাল ডায়াগনোসিসটা আমরা বোঝাতে চাচ্ছি, সেই চিফ কমপ্লেইনের মাধ্যমে যাতে এটা বোঝা যায়, সেটা আমরা সেভাবে চেষ্টা করব। তাহলে আমরা দেখা যাচ্ছে যে একটা আসলে আমরা দেখতে পারতাম পেইন ইন দ্য অ্যাবডোমেন ফর 2 ইয়ার্স, কিন্তু এটা আসলে একটু আরেকটু যদি আমরা কিছু কথা যদি আমরা অ্যাড করি তাহলে এটা মোর সুন্দর হয়। তাহলে রিকারেন্ট আপার অ্যাবডোমিনাল পেইন ফর 2 ইয়ার্স, অকেশনাল প্যাসেজ অফ লুজ স্টুল ফর 1 ইয়ার। তাহলে এভাবে করে আমরা একটা চিফ কমপ্লেইন দাঁড় করানোর চেষ্টা করলাম। তারপরে আসেন আমরা হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসটা আমরা কিভাবে আসলে আমরা বলবো। তাহলে আমরা শুরু করি কিভাবে, সাধারণত অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট স্টেটমেন্ট শি ওয়াজ রিজনেবলি ওয়েল 2 ইয়ার্স ব্যাক, দেন শি ডেভেলপড recurrent pain in the epigastrium which was constant dull aching in nature, radiated to the back, aggravated by taking fatty food and relieved by bending forward and taking medication। তাহলে দেখেন আমাদের যখন আমরা একটা যখন হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসটা যখন আমরা বর্ণনা করব, তখন কিন্তু এই যে আমরা পেইনের যে ক্রাইটেরিয়া, তার কোথায় পেইন, এবং এখানে কিন্তু আমরা মেডিকেল টার্মগুলো আমরা ইউজ করতে পারবো।
এবং পেইনের যে সেটা কি টাইপের নেচার সেটা আমাকে বলতে হবে, অ্যাগ্রাভেট করে কিভাবে সেটা আমাকে জানতে হবে, এবং রিলিফ হয় কিভাবে। এই যে একটা সাধারণত প্যানক্রিয়াটাইটিসের যে পেইনগুলো সাধারণত লিনিং ফরওয়ার্ড করলে সাধারণত পেইনটা কমে, এবং কিছু মেডিকেশন খেলে অ্যান্টি অ্যানালজেসিক্স খেলে ঠিক আছে, এগুলো খেলে দেখা যায় যে পেশেন্টের পেইনটা কমে। তারপরে একটা কথা আমরা বললাম দ্য পেইন হ্যাড নো পিরিয়ডিসিটি। এই কথা দিয়ে আমরা বুঝাতে চাইলাম যে আসলে এটা কোনো পেপটিক আলসার ডিজিজ না। পেপটিক আলসার ডিজিজটা কিন্তু একটা পিরিয়ডিসিটি থাকে, এবং যেটা সাধারণত বার্নিং ইন নেচার। এখানে আমরা কিন্তু বলছি ডাল অ্যাকিং ইন নেচার। তাহলে এই যে ক্রাইটেরিয়াগুলা, তাহলে যে আমরা সবসময় আমরা বলি হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে রুল অফ 3 আমাকে ফলো করতে হবে। কি রুল? আমাকে যে একটা প্রভিশনাল ডায়াগনোসিস আমাকে মাথায় রেখে সেটার ইলাবোরেশন করতে হবে, এবং ডিডি এক্সক্লুশনের জন্য এখানে কিন্তু আমাকে কিছু কথা পজিটিভ এবং নেগেটিভ হিস্ট্রি আমাকে দিতে হবে ফর এক্সক্লুশন অফ ডিডি। আর লাস্টলি আমাকে যে ডিজিজটা আমি ডিল করতেছি তার কোনো রিলেটেড কোনো কমপ্লিকেশন আছে কিনা। যেমন এই ক্ষেত্রে প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে তার দেখা যায় যে অ্যাকুট এক্সাজারবেশন হয়, সেটা আমাকে বলতে হবে। আর অনেক সময় পেশেন্টের জন্ডিস ডেভেলপ করতে পারে, সেটা আমাকে বলতে হবে। আর যদি কোনো ম্যালিগন্যান্সি কেস যদি হয়ে থাকে তাহলে তার যে মেটাস্ট্যাটিক কোনো ফিচার আছে কিনা সেটা আমাকে বলতে হবে। তাহলে এভাবে করে কিন্তু আমাকে এই হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে বর্ণনা করতে হবে। তাহলে রুল অফ 3, একটা প্রভিশনাল ডায়াগনোসিস আমাকে মাথায় রেখে তার ইলাবোরেশন করতে হবে, ডিডি এক্সক্লুশনের জন্য পজিটিভ এবং নেগেটিভ হিস্ট্রি দিতে হবে, এবং যে ডিজিজটা আমরা ডিল করতেছি সেই রিলেটেড কোনো কমপ্লিকেশন আছে কিনা সেটা আমাকে বলতে হবে। তারপরে দেখি দ্য পেইন ওয়াজ সামটাইমস অ্যাসোসিয়েটেড উইথ নর্সিয়া এন্ড ভমিটিং এন্ড হুইচ অকার্ড আফটার টেকিং ফুড বা মিল। তাহলে এই যে আমরা অ্যাগ্রাভেটিং এবং রিলিভিং ফ্যাক্টর বললাম, এবং তারপরে পেইনের সাথে আমাদের তার অ্যাসোসিয়েশন কি আছে। তাহলে অ্যাসোসিয়েশন আছে নর্সিয়া এবং ভমিটিং, এবং এখানে ওভাবে কিন্তু আমরা কোনো ফিভারের কথা আমরা বলি নাই। তারপরে আসি in some occasions the pain becomes sudden, severe, agonizing in nature and did not relieve by taking analgesics. তাহলে তার দেখা যাচ্ছে যে এই পেইনের তার কি আছে, অ্যাকুট এক্সাজারবেশন আছে। For that reason she was admitted to hospital 3 times and was treated conservatively. তাহলে তার রিপিটেড দেখা যাচ্ছে যে একটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের পেশেন্টের রিপিটেড হসপিটাল অ্যাডমিশন থাকে, and there was also history of occasional passage of loose stool in the form of steatorrhea for 1 year. তাহলে যে আমরা বললাম একটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে যে লুজ স্টুল হয়, যেটা স্ট্যাটোরিয়া নামে যেটা সে প্রেজেন্ট করে, ঠিক আছে, যেটা দেখা যাচ্ছে যে তার ফ্যাট ম্যালঅ্যাবজর্পশন হচ্ছে, এবং যে দেখা যাচ্ছে স্টিকি এবং যেটা ফ্লোটিং অন দা প্যান সেটা দেখা যাচ্ছে, সেটাই আমরা এখানে আমরা যেটাকে বলি স্ট্যাটোরিয়া। তাহলে এভাবে করে তার একটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের প্রেজেন্ট হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস আমাকে প্রেজেন্ট করতে হবে। এবং সাধারণত দেখা যাচ্ছে যেহেতু একটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস বোথ এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন তার কিন্তু আর ম্যাল ফাংশন হচ্ছে। তাহলে একটা প্যানক্রিয়াসের যে এক্সোক্রাইন ফাংশনের জন্য তার যে ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম হচ্ছে, আর এন্ডোক্রাইন যে ফাংশনের জন্য তার দেখা যাচ্ছে যে পেশেন্ট কিন্তু ডায়াবেটিক নিয়ে কিন্তু প্রেজেন্ট করে। এই জন্য এই পেশেন্টগুলোকে আমরা বলি ফাইব্রোক্যালকুলার প্যানক্রিয়াটিক ডায়াবেটিস, FCPD। তাহলে এই যে আমরা বলতেছি দেয়ার she gave no history of fever, jaundice and heartburn. তাহলে এই যে আমরা যেটা বললাম যে আমরা তার অনেক সময় বললাম যে একটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস অনেক সময় জন্ডিস নিয়ে প্রেজেন্ট করে, কারণ অনেক সময় ইনফ্লামেটরি লাম্প ফর্মেশন করে ইন দা হেড অফ দা প্যানক্রিয়াস। তাহলে সেটা নাই, তার ফিভার নাই, এবং আমরা তার সাধারণত যে হার্টবার্ন দেখা যাচ্ছে সেটাও তার নাই, সেটাও আমরা এখানে উল্লেখ করলাম। তারপরে আমরা বলতে চাচ্ছি যে এই পেশেন্টগুলো সাধারণত দেখা যাচ্ছে যে নরমোটেনসিভ হয় কিন্তু তার ডায়াবেটিস থাকে। তাহলে যে আমরা বললাম যেহেতু তার ডায়াবেটিসটা অনগোয়িং প্রসেস, তাহলে আমরা হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে যে তার অনগোয়িং যে ডিজিজ গুলো আছে সেটা আমাকে বলতে হবে, ব্রঙ্কিয়াল অ্যাজমা বা যেগুলো থাকে সেটা বলতে হবে। তাহলে আমরা বললাম শি ওয়াজ নরমোটেনসিভ বা ডায়াবেটিক ফর 3 ইয়ার্স। তাহলে এভাবে করে কিন্তু আমাকে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস উল্লেখ করতে হবে। তাহলে আমাদের যে রুল অফ 3, একটা প্রভিশনাল ডায়াগনোসিসটা আমাকে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে ইলাবোরেট করতে হবে, যেটা আমার চিফ কমপ্লেইনে ছিল। তারপরে ডিডি এক্সক্লুশনের জন্য যেখানে আমরা যে ক্রনিক আমরা পেপটিক আলসার ডিজিজটাকে এক্সক্লুড করার জন্য তার পিরিয়ডিসিটি নাই, আমরা বললাম পেনের ক্রাইটেরিয়াটা আমরা বললাম ডাল অ্যাকিং নেচার, এবং রিপিটেড হসপিটাল অ্যাডমিশন এবং অ্যাকুট এক্সাজারবেশন আছে সেটা আমরা বলার চেষ্টা করলাম, এবং তার যে একটা ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম আছে যেটা স্ট্যাটোরিয়া নামে সে
প্রেজেন্ট করতেছে সেই কথাগুলো আমাকে বললাম এবং পেশেন্ট কিন্তু ডায়াবেটিক, তাহলে আমাদের যে ক্রাইটেরিয়া এফসিপিডি সেটা সবটাই কিন্তু এখানে ফিল আপ করতেছে। এবং আমরা ডিডি এক্সক্লুশন করলাম, যেটা পলিসিস্টাইটিস বা ক্রনিক পলিসিস্টাইটিস বা পেপটিক আলসার ডিজিজটাকে আমরা এক্সক্লুড করলাম। এবং লাস্টলি আমরা যেটা দেখলাম যে তার কোনো ডিজিজের যে কমপ্লিকেশন, তার যে কোনো ফিভার, জন্ডিস, হার্ট বার্ন এগুলো কোনো কিছু নাই, সেটাও কিন্তু আমরা উল্লেখ করার চেষ্টা করলাম। তারপর আসেন হিস্ট্রি অফ পাস্ট ইলনেস, তাহলে জাস্ট তার কোনো পাস্ট মেডিকেল যেটা কোনো সার্জারি বা কোনো কিছু হয়েছে কিনা সেটা আমরা বললাম যে হিস্টেক্টমি হয়েছে বা যেটাই থাকুক সেটা আমাকে এখানে উল্লেখ করতে হবে। এরপর আসেন ট্রিটমেন্ট হিস্ট্রি, তাহলে এখানে খুব ইম্পর্টেন্ট, কারণ সে রিপিটেড হসপিটাল অ্যাডমিশন হয়েছে সেটা আমাকে বলতে হবে। শি ওয়াজ অ্যাডমিটেড ইন লোকাল উপজেলা হসপিটাল 3 টাইমস এন্ড ওয়াজ ট্রিটেড কনজারভেটিভলি, তাহলে এই কথাটা আমাকে বলতে হবে। তারপরে ফ্যামিলি হিস্ট্রি সাধারণ যেটা ইম্পর্টেন্ট, যে পেশেন্ট আসলে কোন ফ্যামিলি থেকে আসছে, কারণ আমাকে যখন ট্রিটমেন্ট দিতে হবে পেশেন্টকে সেটা রিলেটেড তার যে ইকোনমিক, তার সবকিছুই আমাকে কিন্তু চিন্তা করতে হবে। তার ফ্যামিলি হিস্ট্রির মধ্যে সাধারণত আমরা চেষ্টা করব যে তার ফ্যামিলিতে আরো কেউ যদি আসলে এই একই রকম বা এই রিলেটেড বা এর কাছাকাছি বা তার ফ্যামিলিয়ার কোনো ডিজিজ যা আছে কিনা সেটা আমাকে বলতে হবে। তাহলে শি ইজ এ third issue of non-consanguineous marriage and our older sister died due to hepatocellular carcinoma, তাহলে একটা জাস্ট এমন একটা সিগনিফিকেন্ট যদি একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে সেটা আমাকে উল্লেখ করতে হবে। তারপরে পার্সোনাল হিস্ট্রি, তার ডায়েটারি হিস্ট্রি, সে কি স্মোকার, সে অ্যালকোহলিক কিনা সেটা আমাকে বলতে হবে, ঠিক আছে। শি ইজ নন অ্যালকোহলিক, নন স্মোকার and doesn't take battle nuts or betel leaf. She is accustomed to normal Bangladeshi diet, তাহলে এই ডায়েটারি হ্যাবিট, সে অ্যালকোহলিক কিনা সেগুলো আমাকে কিন্তু বলতে হবে, কারণ অ্যালকোহল এগুলো কিন্তু একটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের জন্য একটা এটোলজিক্যাল ফ্যাক্টর, তাহলে এই কথাগুলো কিন্তু আমাকে পার্সোনাল হিস্ট্রিতে বলতে হবে। তাহলে প্রতিটা কথা কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট। সোশিওইকোনমিক কন্ডিশন যেটা বললাম, যেটা একটা লো সোশিওইকোনমিক কন্ডিশন নাকি মিডল ক্লাস নাকি এটা হাই ক্লাস, সেটা আমাকে বলতে হবে, কারণ তার ট্রিটমেন্টটা আমরা যখন দিতে যাব সেই অনুসারে কিন্তু সে আসলে আমি যে ট্রিটমেন্টটা তাকে দিব সেটা সে বেয়ার করতে পারবে কিনা সেটাও কিন্তু আমাকে মনে রাখতে হবে। তারপরে অ্যালার্জিক হিস্ট্রি, সে কোনো ড্রাগ বা ফুডে কোনো অ্যালার্জি আছে কিনা সেটা আমাকে বলতে হবে। ইমিউনাইজেশন হিস্ট্রি, যেটা আমাদের সার্জারি ইম্পর্টেন্ট ইপিআই শিডিউল অনুসারে সে ইমিউনাইজেশন কিনা সেটা আমাকে বলতে হবে। এরপর আসেন তার যেহেতু ফিমেল পেশেন্ট, তার মেনস্ট্রুয়াল হিস্ট্রি সেটা আমাকে বলতে হবে, সে যে মেনোপজ সেটা আমাকে বলতে হবে, এবং তার অবস্টেটিক হিস্ট্রি, ম্যারিড কত, তার প্যারা কত, সেগুলো আমাকে বলতে হবে। তারপরে আসি কি আমাদের, এরপরে আমাদের যে কথাটা আসতে হবে সেটা হলো আমাদের লোকাল এক্সামিনেশন। তাহলে আমরা যখন এরপরে যেটা আমরা মেনস্ট্রুয়াল হিস্ট্রি, অবস্টেটিক হিস্ট্রি, তারপর কিন্তু আসবে একটা জেনারেল এক্সামিনেশন। তাহলে জেনারেল এক্সামিনেশনে আসলে এখানে আমাদের যে ইম্পর্টেন্ট যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো যে পেশেন্ট কিন্তু দেখা যাচ্ছে যে কিছুটা অ্যানিমিক থাকবে, এবং আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে তার যে বডি ওয়েট, কারণ এই পেশেন্টগুলো আসলে একটা ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম নিয়ে প্রেজেন্ট করে, তাহলে তার দেখা যাচ্ছে যে বডি ওয়েটটা তার কিন্তু ওয়েট লসের একটা হিস্ট্রি। তাহলে এখানে আমরা বডি বিল্ড যেটা আমরা বলবো বা নিউট্রিশনাল স্ট্যাটাস যেটা আমরা বলবো সেটা দেখা যাবে যে বিলো এভারেজ, তাহলে এই কথাটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। তাহলে আমরা যখন জেনারেল এক্সামিনেশন যখন বলবো তার সাথে আমাদের অ্যাপিয়ারেন্স সাধারণত কি বলি আমরা, একটা নরমালি এই পেশেন্টগুলো রিপিটেড পেইন থাকে, তাহলে ইল লুকিংস, তারপরে বডি বিল্ড, নিউট্রিশনাল স্ট্যাটাস, তাহলে এগুলোর ক্ষেত্রে আমাকে কিন্তু বলতে হবে যে বিলো এভারেজ, এই কথাটা বলতে হবে। তারপরে পেশেন্ট যদি অ্যানিমিক থাকে সেটা আমাকে বলতে হবে, আর আদার্স যে যা যা আছে সবগুলোই আমাদের কিন্তু লিখতে হবে, অ্যানিমিয়া, জন্ডিস, সায়ানোসিস, স্ক্লাবি, কলোনাইকা, লিউকোনাইকা, তাহলে এভাবে করে কিন্তু প্রতিটা কথা কিন্তু আমাকে সাজিয়ে আমাকে কিন্তু বলতে হবে, এবং ভাইটাল সাইন বলতে হবে, এবং স্পেশাল থিংস সেটা কি, পেশেন্ট যদি ক্যানুলা করা থাকে বা পেশেন্ট যদি ক্যাথেটারাইজ করা থাকে তাহলে সেই কথাগুলো কিন্তু এই জেনারেল এক্সামিনেশনে বলতে হবে। আর সার্জারিতে কিন্তু জেনারেল এক্সামিনেশন পরেই কিন্তু লোকাল এক্সামিনেশন, তাহলে এই কথাগুলো কিন্তু মনে রাখতে হবে। এখানে কিন্তু আমাদের সিস্টেমিক এক্সামিনেশন আগে আমরা যাব না, তাহলে আগে আসবে কি আমাদের লোকাল এক্সামিনেশন। তাহলে একটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের পেশেন্টে আসলে লোকাল এক্সামিনেশনে আমরা কিন্তু কমন কিছু পাবো না, দেখা যাবে যে একটা মাইল্ড টেন্ডারনেস ইন দ্য এপিগ্যাস্ট্রিয়াম, কিছুটা মাসেল গার্ড থাকবে, তাহলে এই কথাগুলোও কিন্তু আমরা এখানে বলবো। নরমাল ইন্সপেকশনে যে অ্যাবডোমেনটা কি শেপে, ঠিক আছে, এটা নরমাল নাকি স্ক্যাফোয়েড শেপ সেটা বলতে হবে, আম্বিলিকাসটা সেন্ট্রালি প্লেস, কারণ তো ইনভার্টেড থাকবে, তাহলে এই কথাগুলো এখানে আমরা বলবো।
তারপরে স্কিন ওভার দ্য অ্যাবডোমেন, কোনো স্কার আছে কিনা, যেহেতু তার একটা সার্জারি হয়েছে, আমরা বললাম হিস্টেক্টমি, তাহলে আমরা ফেনেস্ট্রিয়াল ইনসিশন, লোয়ার ট্রান্সভার্স ফেনেস্ট্রিয়াল ইনসিশন আমরা পেতে পারি, পিগমেন্টেশন, স্ট্রায়া, কোনো এনগ্রোস ভেইন আছে কিনা সেগুলো আমাকে বলতে হবে। তারপরে আমাদের যে কোনো ভিজিবল পেস্টাসিস দেখা যাচ্ছে কিনা, পালসেটাইল কোনো মুভমেন্ট আছে কিনা সেটা আমাকে বলতে হবে ইন্সপেকশন। তারপরে কোনো ভিজিবল কোনো সোয়েলিং আছে কিনা, এবং আরেকটা জিনিস কিন্তু সারা দেখে কোনো সোয়েলিং কোনো ইন্ট্রা অ্যাবডোমিনাল নাকি এটা প্যারাইটাল ওয়ালে, সেটা হলো যে হেড রেজিং বা লেগ রেজিং টেস্টের মাধ্যমে সেটা আমরা দেখবো। হার্নিয়াল অরিফিস আমরা ইনটেক আছে কিনা, একটা পেশেন্টের কাশি দিয়ে আমাকে এটা দেখতে হবে। এরপর আসেন কি পালপেশন, তাহলে পালপেশনে আমাদের সুপারফিশিয়াল পালপেশন, ডিপ পালপেশন, স্পেসিফিক অর্গান পালপেশন, এভাবে করে আমাকে দেখতে হবে, এবং তার কোনো মাসেল গার্ড বা রিজিডিটি আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। এবং সাধারণত আমরা বললাম যে মাইল্ড টেন্ডারনেস পেতে পারি ইন দ্য এপিগ্যাস্ট্রিয়াম রিজিয়নে। তারপরে আমাদের পারকাশনে সাধারণত ফ্লুইড সিপটিক ডালনেস, এগুলো সবগুলো আমাদের কি হবে, সাধারণত নেগেটিভ হবে। তারপর অসকালটেশন, পাররেক্টাল এক্সামিনেশন, এখানে কোনো সিগনিফিকেন্ট কিছু পাবো না, অসকালটেশনে বাউলস আর নরমাল, আর পাররেক্টাল এক্সামিনেশন নাথিং অ্যাবনরমালিটি ডিটেক্টেড, এই কথাগুলো আমাকে লিখতে হবে। আদার সিস্টেমিক এক্সামিনেশনে রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, ডিরেক্টরি সিস্টেম, লোকোমোটর এবং নার্ভাস সিস্টেম, এগুলো আমরা বলবো নাথিং অ্যাবনরমালিটি ইজ ডিটেক্টেড, যদি কোনো থাকে সেটা আমাকে উল্লেখ করতে হবে। তাহলে এখানে অত ইলাবোরেশন করার আমার দরকার নেই। তাহলে যে আমরা একটু স্লাইডে একটু এদিক সেদিক হয়ে গিয়েছে, যে জেনারেল এক্সামিনেশনটা আসলে আগে হবে। এরপরে আসেন কি, যখন আমরা বললাম যে স্যালিয়েন্ট ফিচার, এটা খুবই ইম্পর্টেন্ট, যে একটা স্যালিয়েন্ট ফিচার যখন আমরা বলতে যাব, এটাই কিন্তু স্যার আসলে জানতে চায় যে স্যালিয়েন্ট ফিচারটা আসলে আমরা কিভাবে এটা সেট করব, এবং স্যারকে বলার সময় কিন্তু আমরা চেষ্টা করব স্যালিয়েন্ট ফিচারটাই বলার জন্য, কারণ এত বড় হিস্ট্রিটা কিন্তু আমরা যে এখন বললাম সেটা কিন্তু বলা আমাদের যাবে না। তাহলে আমরা যখন মিসেস এক্স 50 ইয়ার্স ওল্ড, নর্মোটেনসিভ, নন স্মোকার, ডায়াবেটিক, মুসলিম, ম্যারিড ফিমেল, এলিং ফর্ম Rupganj, Nayanganj was admitted to this hospital on the date হবে with the complaints of recurrent pain in the epigastrium for 2 years, which was dilating, constant, radiate to the back, aggravated by taking fatty food and relieved by bending forward and taking medication. তাহলে দেখেন এখানে খুব আমরা মানে জিস্ট কথাটা এখানে আমরা সাইলেন্ট ফিচারে আমরা উল্লেখ করব, এবং সাধারণত এর অ্যাসোসিয়েশন কে and was associated with occasional nausea and vomiting. In some occasions the pain becomes so severe, constant and agonizing in nature that she had to be admitted to local hospital 3 times and was treated conservatively. তাহলে দেখেন আমরা যে একটা হোল সিনারিওটা কিন্তু আমরা একদম জিস্ট কথা এখানে আমরা নিয়ে আসলাম। She was normotensive but diabetic for 3 years. On general examination, she was anemic and normal vital sign. Abdomen examination revealed mild tenderness and muscle bulk present in the epigastrium, but no organomegaly or ascites was present. Other systemic examination findings were normal. তাহলে দেখা যাচ্ছে যে আমরা যখন সাইলেন্ট ফিচারটা বলবো, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যে জিস্ট কথাটা আমরা সবকিছু কিন্তু এখানে উল্লেখ করলাম, যে আমাদের যে চিফ কমপ্লেন এখানে আছে, এর সাথে আমাদের যে জেনারেল এক্সামিনেশন আছে, এরপরে আমাদের তারপর আসলে যে আমাদের প্রফেশনাল ডায়াগনোসিস ক্রনিক প্যানক্রিয়াটাইটিস উইথ ডায়াবেটিস মেলিটাস, যেটা আমরা আগে বললাম, যেটা এফসিপিডি নামে আমরা পরিচিত। তাহলে আমাদের এরপর ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, তাহলে এটা বোঝাই যাচ্ছে যে আমাদের খুব কাছাকাছি যে ডায়াগনোসিস সেটা হলো ক্রনিক কোলিসিস্টাইটিস এবং পেপটিক আলসার ডিজিজ। তাহলে এটা একটা পেপটিক আলসার ডিজিজ না কেন, এটা ক্রনিক কোলিসিস্টাইটিস না কেন, এই কথাগুলো কিন্তু স্যারকে যখন আমাদের যে কোশ্চেন করবে স্যাররা কিন্তু এগুলো জিজ্ঞেস করবে। তাহলে এটা পেপটিক আলসার ডিজিজ না কেন সেটা কিন্তু আমরা সুন্দর মতো বলেছি, এটা বার্নিং ইন নেচার, ঠিক আছে, এটা সাধারণত ফুডের সাথে একটা রিলেশন আছে, এটা পিরিয়ডিসিটি আছে, এই কথাগুলো একটা বলতে হবে। সাধারণত ডিউডিনাল আলসার দেখা যাচ্ছে যে খাওয়া দাওয়া করলে তার ব্যথাটা কমে যায়, স্টমাকে
গ্যাস্ট্রিক এরপর আসি আমরা ইনভেস্টিগেশন। আসলে ইনভেস্টিগেশন হিসেবে আসলে একটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, তাহলে আমরা সবসময় ইনভেস্টিগেশন হিসেবে যেটা আমরা সবসময় মনে রাখতে হবে যে আমাদের ডিজিজটা যেটা আমরা চিন্তা করেছি সেটা ডায়াগনোসিস করতে হবে, প্রফেশনাল ডায়াগনোসিস। ডিডি এক্সক্লুশনের জন্য আমাদের কিছু ইনভেস্টিগেশন করতে হবে। আর আমাদের যেটা বললাম যে ডিজিজটা আমরা আছি সেটার সাথে কোনো কমপ্লিকেশন ডেভেলপ করতেছে কিনা বা করেছে কিনা সেটা এক্সক্লুশনের জন্য আমাদের কিছু ইনভেস্টিগেশন করতে হবে। তাহলে কমনলি যেটা আমাদের আসলে একটা আল্ট্রাসাউন্ড এবং স্পেশাল অ্যাটেনশন টু দ্য হেপাটোবিলিয়ারি এন্ড প্যানক্রিয়াটিক সিস্টেম সেটা আমাকে করতে হবে। সিরাম অ্যামাইলেজ লাইপেজ আমাকে করতে হবে। একটা এক্স-রে অ্যাবডোমেন করেও কিন্তু আমরা যেটা প্যানক্রিয়াটিক ক্যালকুলাই বা ম্যাটিও প্যানক্রিয়াটিক ডাক্টে মাল্টিপল রেডিও অপেক শ্যাডো আমরা পেতে পারি, সেটা আমরা দেখব। সিরাম ক্যালসিয়ামটা করতে হবে, কারণ হলো দেখা যায় যে হাইপার প্যারাথাইরয়েডিজম থাকলে পেশেন্টের দেখা যাচ্ছে যে একটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হতে পারে। একটা ব্লাড সুগার করতে হবে, কারণ পেশেন্ট ডায়াবেটিক থাকতে পারে। আর মোর স্পেসিফিক ভাবে যদি আমাদের ডায়াগনোসিস করতে হয় তখন আমাদের যে ম্যাগনেটিক রেজোনেন্স কোলনজিও প্যানক্রিয়াটোগ্রাম সেটা আমাদের করা লাগতে পারে, সিটি স্ক্যান করা লাগতে পারে, বা অনেক সময় আমরা ইআরসিপিও করি। তাহলে দিস আর দ্য ইনভেস্টিগেশন ফর ডায়াগনোসিস অফ দ্য ডিজিজ। অনেক সময় আমাদের প্যানক্রিয়াসের এক্সোক্রাইন ফাংশনও আসলে টেস্ট করতে হয়, যেটা আসলে আমাদের খুব একটা স্পেসিফিক দরকার নাই। আমাদের এমবিবিএস লেভেলে আমরা যদি এভাবে ইনভেস্টিগেশনটা সেটআপ করি তাহলে কিন্তু এনাফ। তাহলে একটা আল্ট্রাসোনো সাধারণত সিরাম অ্যামাইলেজ সেটা রেস থাকে, এক্স-রে অ্যাবডোমেন করলে যেটা আমরা বলবো যেটা যদি ক্যালসিফিকেশন থাকে বা মেজর প্যানক্রিয়াটিক যদি ক্যালকুলাই মেজর সরি, আসলে আমাদের ইন্টারনেটে কিছুটা সমস্যা হচ্ছে বলে আসলে লাইনটা কেটে যাচ্ছিল, ইন্টারাপশনের জন্য দুঃখিত। তাহলে যে আমরা বলতেছিলাম যেটা হলো যে আমাদের যখন এক্সক্লুশন অফ দ্য ডিডির জন্য আমাদের একটা ছিল সেটা হলো পেপটিক আলসার ডিজিজ, তাহলে আবার যে এন্ডোস্কোপি আমাদের করা লাগতে পারে। আর অ্যাজ এ হোল পেশেন্ট অ্যাসেসমেন্টের জন্য যে আমরা সিবিসি, ইউরিনারি, সিরাম ক্রিয়েটিনিন, লিভার ফাংশন টেস্ট, চেস্ট এক্স-রে, ইসিজি, পেশেন্ট এজেড হলে আমরা হাইপারটেনসিভ হলে আমরা ইকোকার্ডিওগ্রামের কথা বলি, তাহলে এই কথাগুলো এভাবে আমাকে সেট করতে হবে। তাহলে ইনভেস্টিগেশনের মধ্যে মেন ইনভেস্টিগেশন হলো আমাদের আল্ট্রাসাউন্ড, সিরাম অ্যামাইলেজ, লাইপেজ, এগুলো আমাকে করতে হবে এক্সক্লুশন অফ দ্য ডিজির জন্য। আর পেশেন্ট অ্যাসেসমেন্টের জন্য কিছু ইনভেস্টিগেশন আমাকে করতে হবে। তাহলে এরপরে আমাকে কিন্তু কনফার্ম ডায়াগনোসিস এই কথাটা কিন্তু আমাকে লিখতে হবে। তাহলে আমাদের যেহেতু আমরা বললাম যে এটা স্টোনটা মোস্ট কমন, তাহলে স্টোনটা আছে কিনা সেটা আমাকে বলতে হবে। যেটা সাধারণত মেজর প্যানক্রিয়াটিক ডাক্টে স্টোন থাকে, তাহলে যে আমরা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ডিউ টু
প্যানক্রিয়াটিক ক্যালকুলাই। তাহলে এটা হলো মোর স্পেসিফিক, যেটা আসলে আমাদের ইনভেস্টিগেশনের মাধ্যমে যে প্যানক্রিয়াসের যে মেজর প্যানক্রিয়াটিক ডাক্টে যে স্টোন আছে সেটা আমরা জানতে পারবো। যদিও আসলে আমাকে কিন্তু আমাদের কোনো ইনভেস্টিগেশন কিন্তু আমরা পরীক্ষার সময় অতটা ওভাবে আমরা আসলে কোনো ইনভেস্টিগেশনের কোনো রিপোর্ট কিন্তু আমরা দেই না। তারপরও আসলে তার কজটা কি, মোস্ট কমন কজ যেটা আমরা বললাম প্যানক্রিয়াটিক ক্যালকুলাই, যেটা আমরা বললাম এফসিপিডি নামে পরিচিত। তাহলে সেভাবে করে আমাকে কনফার্ম ডায়াগনোসিস বলতে হবে। তাহলে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ডিউ টু প্যানক্রিয়াটিক ক্যালকুলাই উইথ ডায়াবেটিস মেলাইটাস। তাহলে এভাবে করে আমাকে কিন্তু কনফার্ম ডায়াগনোসিস আসবে। এরপর আসে কি ম্যানেজমেন্ট। আসলে ম্যানেজমেন্ট যাওয়ার আগে আমরা আসলে একটু জানি যে আসলে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসটা আসলে কি। তাহলে এটা মনে রাখতে হবে যে আসলে এটা একটা কিন্তু একটা irreversible damage to the pancreas. তাহলে pancreas is a syndrome involving progressive inflammatory change in the pancreas that result in permanent structural damage. তাহলে এটা একটু মনে রাখতে হবে যে এই ড্যামেজটা কিন্তু পার্মানেন্ট, which can lead to impairment of exocrine and endocrine function. তাহলে এই কথাটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। একটা chronic pancreatitis একটা irreversible damage to the pancreas এবং that leads to impairment of exocrine and endocrine function. তাহলে এই কথাটা খুব মনে রাখতে হবে। আচ্ছা, টাইপসের মধ্যে যেটা আসলে একটা ক্রনিক অবস্ট্রাকটিভ প্যানক্রিয়াটাইটিস, ক্যালসিফিক প্যানক্রিয়াটাইটিস আর একটা ইনফ্লামেটরি প্যানক্রিয়াটাইটিস, তাহলে সাধারণত তিন ধরনের হয়ে থাকে। তাহলে আমাদের রিস্ক ফ্যাক্টরের মধ্যে যে আমরা অ্যালকোহল বলেছি আর ইডিওপ্যাথিক, আদার কিছু কজ আছে অবস্ট্রাকশন বা ট্রমা, প্যানক্রিয়াটিক ডিভিসাম, এত তো আমাদের দরকার নাই, জাস্ট কিছু রিস্ক ফ্যাক্টর আছে এটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে। এই কথাগুলো আমরা যেভাবে বললাম, একটা অ্যালকোহল আর ইডিওপ্যাথিকটাও কিন্তু ইম্পর্টেন্ট, যেটা আসলে কোনো কজ আসলে ওভাবে স্পেসিফিক ভাবে জানা যায় না। তারপরে আসেন যে আমরা ট্রিটমেন্ট। আসলে ট্রিটমেন্টটা যখন আমরা একটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে আসলে ট্রিটমেন্ট দিব, এটা আসলে আমরা দুইটা ভাগে ভাগ করতে হবে। তার কিন্তু কিছু আছে মেইন হলো পেইন, তাহলে তার পেইন ম্যানেজমেন্টটা করতে হবে। এখানে আসলে পেইন ম্যানেজমেন্টের কারণ পেশেন্টের আসলে পেইন কিন্তু এত অনেক সময় ইনিশিয়ালি যেটা থাকে, আমরা যখন পেইন ম্যানেজমেন্ট করব পেশেন্টের কাউন্সেলিংটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় আমাদের সাইকোলজিস্টের সাথেও পেশেন্টের আমাদের ইন্টারঅ্যাকশন লাগে, কারণ তাকে আমাকে এমন ভাবে পেইন ম্যানেজমেন্ট করতে হবে। প্রথমে আমাকে কোথাও হাই ডোজে কিন্তু পেইন কিলার দিয়ে বা অ্যানালজেসিস দিয়ে পেইন ম্যানেজমেন্ট করা যাবে না। এজন্য এটাকে বলা হয় এসকেলেটেড ম্যানারে আমাকে কি করতে হবে, পেইন ম্যানেজমেন্ট করতে হবে। তাহলে এনএসএআইডি দিয়ে শুরু করব, তারপরে আমরা ওপিওয়েডস এ যাব, ইনফিউশন পাম্প দেওয়া লাগতে পারে। তাহলে পেইন ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট এখানে। আর এখানে অবশ্যই পেশেন্টকে বলতে হবে যে এটা একটা ইরিভার্সিবল ড্যামেজ, এটা কিন্তু এই পেশেন্ট কিন্তু কখনোই সম্পূর্ণ কিওর হবে না। আমরা ডিজিজ প্রসেসটাকে বা সিম্পটমটাকে কিছুটা আমরা রিলিভ করব, বাট কমপ্লিটলি ক্যান নট কিউর। তাহলে এই কথাটা কিন্তু পেশেন্টের ম্যানেজমেন্টে কাউন্সেলিং করতে হবে, যে তাকে বুঝাইতে হবে যে আপনার ডিজিজটা কিন্তু কমপ্লিটলি কখনো কিউর করা যাবে না, কারণ অলরেডি একটা ইরিভার্সিবল বা পার্মানেন্ট ড্যামেজ হয়ে গিয়েছে প্যানক্রিয়াসে। তাহলে এই কথাগুলো পেশেন্টকে কাউন্সেলিং করতে হবে। তারপরে আমরা যেটা আমরা বললাম যে তার ডায়েটারি বা হ্যাবিট কিছু আমরা মডিফিকেশন করব, তার অ্যালকোহল বা স্মোকিং যদি থাকে সেটা তাকে বলতে হবে, তাকে স্টপ করতে হবে। তার ফ্যাটি ফুড টেকিংটা সেটাকে আমাকে কি অ্যাভয়েড করতে হবে। তারপরে কিছু আছে যে আমাদের মিনিমাম ইনভেসিভ কিছু প্রসিডিউর আছে, যেটাকে আমরা বলি সিলিয়াক প্লেক্সাস ব্লক বা সিলিয়াক গ্যাংলিয়ন ব্লক, যেটা আমরা সাধারণত অ্যালকোহল ইনজেকশনের মাধ্যমে সেই প্লেক্সাসটাকে আমরা ব্লক করলে দেখা যাচ্ছে যে পেশেন্টের পেইনটা সেটা অনেকটা কমে যায়। তাহলে পেইন ম্যানেজমেন্টের অনুসারে তাহলে আমরা কিছু অ্যানালজেসিক্স ইউজ করব, এসকেলেটেড ম্যানারে লাইফস্টাইল মডিফিকেশন করব, আর যেটা আমরা নিউরোলাইসিস করতে পারি, যেটা আমাদের আসলে মেডিকেল ট্রিটমেন্টে যেটা ভালো হচ্ছে না, পারসিস্টেন্ট পেইন হচ্ছে, তার লাইফস্টাইল কোনোভাবে তার ডেইলি লাইফস্টাইল হ্যাম্পার করতেছে, তখন আমরা যেটা বললাম নিউরোলাইসিস, যেটা সিলিয়াক প্লেক্সাস ব্লকের মাধ্যমে আমরা করব। তাহলে পেইন ম্যানেজমেন্ট যেটা আমরা বললাম, লাইফস্টাইল মডিফিকেশন, পেশেন্ট কাউন্সেলিং, এরপরে যদি না হয় তখন আমরা বললাম নিউরোলাইসিস, যেটা সিলিয়াক প্লেক্সাস ব্লক বলা হয়। তারপরে কি আসে, এইটাও যদি ফেল হয় তখন আমরা এন্ডোস্কোপি প্রসিডিউর করব, এটা হলো মিনিমাম ইনভেসিভ প্রসিডিউর। তাহলে এন্ডোস্কোপি প্রসিডিউরটা কি, যেটা আমরা ইআরসিপির মাধ্যমে স্টেন্টিং করতে পারি বা ইআরসিপির মাধ্যমে আমরা স্টোন রিমুভ করতে পারি। তাহলে এই প্রসিডিউরগুলোর মাধ্যমে আমরা কিন্তু তার মিনিমাম ইনভেসিভ প্রসিডিউর মাধ্যমে তার যে পেইনটা বা দেখা যাচ্ছে যে অবস্ট্রাকশনটা সেটা আমরা রিলিভ করতে পারবো। তাহলে আমরা প্রথমে বললাম যে তার ডায়েটারি ম্যানেজমেন্ট, তারপর আমরা বললাম কাউন্সেলিং,
তারপরে আমরা বললাম যে তাকে পেইন ম্যানেজমেন্ট করব, যেটা হলো আমরা এসকেলেটেড ম্যানারে আমরা অ্যানালজেসিস ইউজ করব। এরপরে আমরা নিউরোলাইসিস করতে পারি, যেটাকে আমরা বলছি মিনিমাম ইনভেসিভ প্রসিডিউর, যেটা আমরা সিলিয়াক প্লেক্সাস ব্লক করতে পারি। তারপর আমরা বললাম এন্ডোস্কোপি কিছু প্রসিডিউর আছে, যেটা আমরা স্টেন্টিং বা ডাক্ট যদি স্টেনোসিস হয়ে থাকে বা আমরা ইআরসিপির মাধ্যমে কিন্তু আমরা স্টোনো প্যানক্রিয়াটিক মেজর প্যানক্রিয়াটিক ডাক্টে স্টোনো রিমুভ করা যায়। তাহলে এভাবে করে স্যারকে আমাকে ওই খাতা আমাকে লিখতে হবে। তারপরে আসেন কি সার্জারি। তাহলে সার্জারি আসলে কখন আমরা করব? যখন দেখা যাচ্ছে যে আসলে উপরের সবগুলা যখন ফেল করবে, তখন কিন্তু আমরা সার্জারিতে যাব। ঠিক আছে? তাহলে আমাদের সার্জারি কত ফার্স্ট প্ল্যান অফ ম্যানেজমেন্ট হবে না, এবং অনেক সময় দেখা যায় যে সার্জারি তখনই করব যখন তাকে দেখা যাচ্ছে যে কমপ্রেসিভ সিনড্রোম, যেটা দেখা যাচ্ছে যে ডাকটা এতটাই ডাইলেট হয়ে গিয়েছে যে প্যানক্রিয়াটিক যে টিস্যুটাকে কমপ্রেস করতেছে, তখনই কিন্তু আমরা সার্জারিতে যাব। এবং তাহলে একটা ডাক ডায়ামিটারটা খুব ইম্পর্টেন্ট। তাহলে যখন ডাকটা অনেক ডায়ালেটেড হয়ে যাবে মেজর প্যানক্রিয়াটিক ডাক, এবং তখন যেটা কমপ্রেস করতেছে, তখনই কিন্তু আমরা আসলে সার্জারিতে যাব। সাধারণত দেখা যাচ্ছে যে যে সার্জারিগুলো আমরা করে থাকি, যেটা আমরা বলি ল্যাটারাল প্যানক্রিয়াটোজেজুনোস্টমি, ল্যাটারাল প্যানক্রিয়াটোজেজুনোস্টমি। তাহলে আমরা ইন্ডিকেশন যেটা আমরা বললাম, যখন আসলে পেইন ম্যানেজমেন্ট, যখন এন্ডোস্কোপিক থেরাপি বা আমাদের কোনোভাবেই যেটা তার ম্যানেজ হচ্ছে না, তারপরে আমরা বললাম যে দেখা যাচ্ছে যে তার কিছু কমপ্লিকেশন ডেভেলপ করছে, তখনই আসলে আমরা সার্জারি করব। তাহলে আমরা সার্জারির যে নামটা বললাম ল্যাটারাল প্যানক্রিয়াটোজেজুনোস্টমি। তাহলে যে আমরা মেজর প্যানক্রিয়াটিক ডাকটা বরাবর আমাকে কি করতে হবে, এটা ওপেন করতে হবে, স্টোনগুলো রিমুভ করতে হবে, এবং রুলুপ এনে জেজুনামের সাথে আমরা ল্যাটারালি এর অ্যানাস্টোমোসিস করতে হবে। তাহলে প্যানক্রিয়াস টু জেজুনাম, এজন্য এটাকে বলা হয়েছে ল্যাটারাল প্যানক্রিয়াটোজেজুনোস্টমি। তাহলে ফাইনালি যে আমরা যে জেজুনামটা দেখা যাচ্ছে রোলুপ এনে, যার জেজুনামটার সাথে প্যানক্রিয়াসের মেজর প্যানক্রিয়াটিক ডাকটা যেটা ওপেন করে স্টোন রিমুভ করে আমরা অ্যানাস্টোমোসিস করছি। তাহলে যে ছবিতে দেখা যাচ্ছে যে অ্যানাস্টোমোসিস কমপ্লিট হচ্ছে, এই যে ফাইনালি যে পুরা আমরা দেখা যাচ্ছে যে জেজুনামের সাথে রোলুপ এনে আমরা প্যানক্রিয়াসের মেজর প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে অ্যানাস্টোমোসিস করা হয়েছে। অনেক সময় আমরা হুইপলস প্রসিডিউর বলি, যেটা একটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে যখন আমাদের ইনফ্লামেটরি লাম্প থাকে, যেটা সাসপিশিয়াস ইনফ্লামেটরি লাম্প এট দা হেড অফ দা প্যানক্রিয়াস, এবং পেশেন্ট মে প্রেজেন্ট উইথ কি জন্ডিস। এই ক্ষেত্রে কিন্তু আমরা হুইপলস প্রসিডিউর কথা বলি। তাহলে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে হুইপলস প্রসিডিউর কখন বলবো? যখন আমরা দেখব যে সাসপিশিয়াস ইনফ্লামেটরি লাম্প এট দা হেড অফ দা প্যানক্রিয়াস এন্ড পেশেন্ট প্রেজেন্ট উইথ জন্ডিস, obstructive jaundice. তাহলে in that case we indicated for Whipple's procedure. তাহলে এই কথাগুলো এভাবে বলতে হবে, ডাইরেক্টলি প্রথমে কিন্তু আমাদের Whipple's procedure বলা যাবে না। তাহলে যে Whipple's procedure তে আসলে কি কি করা হয়, এটা আমরা লোয়ার পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি করা হচ্ছে, প্যানক্রিয়াসের হেডটা ফালানো হচ্ছে, কোলিসিস্টেক্টমি করা হচ্ছে, এবং এরপরে যেটা করা হচ্ছে সেটা হলো যে আমরা দেখা যাচ্ছে যে জেজুনামের রুলুপ এনে আমরা গ্যাস্ট্রোজেজুনোস্টমি, প্যানক্রিয়াটোজেজুনোস্টমি, হেপাটিকোজেজুনোস্টমি। ঠিক আছে? তাহলে এই কথাগুলা আমাদের এই যে সারা জানতে চাচ্ছে যে কোন অংশ কেটে কিভাবে কোন অংশের সাথে জোড়া দেওয়া হচ্ছে। তাহলে যে ছবিতে কিন্তু একদম পুরো এক্স্যাক্টলি যা করা হয় সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে যে আমরা বললাম আসলে আর কি কি সার্জারির নাম আছে অতটা দরকার নাই। তাহলে আমরা বললাম ল্যাটারাল প্যানক্রিয়াটোজেজুনোস্টমি, তারপর আমরা বললাম যে হুইপলস প্রসিডিউর আমরা করতে পারি, আর লাস্টলি যেটা আমরা বলবো টোটাল প্যানক্রিয়াটেক্টমি। তাহলে এখানে আমরা কখন করব? যখন দেখা যাচ্ছে হোল প্যানক্রিয়াসটা ক্যালসিফাইড হয়ে ফাইব্রোস হয়ে যাচ্ছে, এটা কিন্তু পেইন ম্যানেজমেন্ট এবং সাবসিকুয়েন্ট তার যে ইনসুলিন যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু অনেকটা কমে যায়। তাহলে তখন কিন্তু আমরা টোটাল প্যানক্রিয়াটেক্টমিও আমরা অ্যাডভাইস করে থাকি। তাহলে টোটাল প্যানক্রিয়াটেক্টমি আমরা অ্যাডভাইস করব যখন হোল প্যানক্রিয়াস ক্যালসিফিকেশন হয়ে ফাইব্রোসড হয়ে যায়। ইন দিস কেসে আমরা কিন্তু টোটাল প্যানক্রিয়াটেক্টমিও আমরা করতে পারি। তাহলে এভাবে করে কিন্তু পেশেন্টের ম্যানেজ করতে হবে। তাহলে আমরা ইন সামারি যদি আবার আমরা বলি, তাহলে আমাদের ট্রিট দা মানে আমাকে পেশেন্টের মেনলি তার যে লাইফস্টাইল মডিফিকেশন, তার যে অ্যালকোহল কনজাম্পশন, এগুলো সবগুলাই কিন্তু তাকে তার প্রোহিবিট করতে হবে। তারপরে আমাদের অ্যাবডোমিনাল পেনের জন্য আমরা যেটা বললাম যে এসকেলেটেড ম্যানারে তাকে কিন্তু পেন ম্যানেজমেন্ট করতে হবে। ইনিশিয়ালি লো ডোজে আমরা শুরু করব, এনিসাইড দিব, তারপরে আমরা আসলে সাবসিকুয়েন্টলি তার পেন ম্যানেজমেন্টের জন্য যে আমাদের ওপিয়াইডস ড্রাগ সেগুলো আমরা দেব। এসকেলেটেড অ্যানালজেসিস ইন স্টেপ ওয়াইজ ফ্যাশনে আমাকে দিতে হবে। পেন ম্যানেজমেন্ট স্পেশালিস্টের কাছে আমরা পাঠাতে পারি।
তখন আমরা যেটা বললাম যে সিলিয়াক প্লেক্সাস ব্লকও আমরা করতে পারি। এভাবে করে কিন্তু আমরা পেইন ম্যানেজমেন্ট করতে পারি। তারপরে আমরা বললাম যে ডায়েটারি ম্যানেজমেন্টে যে লো ইন ফ্যাট, হাই ইন প্রোটিন এন্ড কার্বোহাইড্রেট সেটা আমরা কিন্তু অ্যাডভাইস করতে পারি। প্যানক্রিয়াটিক এনজাইম আমরা সাপ্লিমেন্টেশন করতে পারি। এই কথাগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। আর লাস্টলি কিন্তু আমাকে মনে রাখতে হবে যে পেশেন্টের কিন্তু ডায়াবেটিস আছে এবং ডায়াবেটিসেরও কিন্তু ট্রিটমেন্ট করতে হবে। আর তারপরে যে আমরা বললাম সার্জারির অপশন কখন, যখন আমাদের মেডিকেল ট্রিটমেন্ট পেইন হবে, ইনট্রাক্টেবল পেইন হচ্ছে এবং যেটা তার নরমাল ডেইলি লাইফ কে হ্যাম্পার করতেছে এবং যেখানে দেখা যাচ্ছে যে ডাক্ট অনেক ডাইলেটেড হয়ে গিয়েছে, যেখানে কম্প্রেসিভ সিনড্রোম হচ্ছে, তখন আমরা পেশেন্টকে অ্যাডভাইস করব ফর হিজ সার্জারি। সার্জারি কি ল্যাটারাল প্যানক্রিয়াটোজেনিস্টমি, অথবা আমরা যদি ইনফ্লামেটরি লাম্প থাকে, সাসপিশিয়াস লাম্প থাকে, পেশেন্ট প্রেজেন্ট উইথ জন্ডিস, ইন দ্যাট কেস we advise for Whipple's procedure. আর লাস্টলি যদি আমরা বলি যে টোটাল প্যানক্রিয়াটেক্টমি আমরা কখন করব, গোল প্যানক্রিয়াস ক্যালসিফিকেশন এন্ড যদি আমরা দেখি যে প্যানক্রিয়াসটা একদম ফাইব্রোসড হয়ে গিয়েছে, ইন দ্যাট কেস আমরা কি টোটাল প্যানক্রিয়াটেক্টমি করতে পারি। এটাই আসলে আমাদের মোটামুটি আজকে আমাদের যে টোটাল যে আমরা ক্লাসটা আমরা অ্যাজ এ হোল ক্রনিক প্যানক্রিয়াটাইটিস সম্বন্ধে যেটা আমরা বলতে চেয়েছিলাম, এটাই আসলে আমাদের আজকে টোটাল ক্লাস। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে আমার সাথে, এখন যেহেতু আমি ফেসবুক লাইভে আছি, তাহলে আমার সাথে কমিউনিকেট করতে পারো। যদি কারো কোশ্চেন থাকে তাহলে সেটা কিন্তু আমি অ্যানসার দিতে পারবো। আর যদি কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে আসলে আমরা এখানেই আসলে ক্লাসটা শেষ করে দিব। আর ক্রনিক প্যানক্রিয়াটাইটিস যেটা আমরা বলতে চেয়েলাম যে আসলে সারা একটা সুন্দর করে সেলেন ফিচারটা বলতে হবে। আর এখানে কিন্তু এক্সামিনেশনে আসলে সারা কিন্তু ওভাবে কোনো স্পেসিফিক কোনো টেস্ট নাই এক্সামিনেশনে, তাহলে এখানে স্যার আসলে র্যান্ডমলি কিছু এক্সামিনেশন স্যাররা করতে দিবে। এটা লিভারটা পালপেট করে দেখাও, স্প্লিনটা আসলে পালপেট করে দেখাও, কিডনিটা পালপেট করে দেখাও, একটু মার্ফিস সাইনটা দেখাও। এখানে সবগুলোই তো আসলে মার্ফিস সাইন এখানে নেগেটিভ হবে, কারণ এটা তো অ্যাকিউট পলিসিস্টাইটিস না, তাহলে এটা কিন্তু এটা রিলেটেড কোনো এক্সামিনেশন না। কারণ এখানে আসলে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস বা এফসিপিডি পেশেন্ট কিন্তু স্পেসিফিক কোনো অ্যাবডোমেনে ওভাবে ফাইন্ডিংস পাবো না। মেইনলি তার যে বডি বিলটা খুব ম্যালনারিশ থাকবে, আন্ডারওয়েট থাকবে, তাহলে এই কথাগুলো এখানে আমাকে বলতে হবে। তাহলে যে আমরা যেভাবে চেষ্টা করলাম একটা লং কেস কিভাবে প্রেজেন্ট করতে হয় সেটা আমরা বলার চেষ্টা করলাম, এবং এই রিলেটেড যে কোশ্চেনগুলো স্যাররা জিজ্ঞেস করে সেটা আমরা বলার চেষ্টা করলাম। তাহলে খাস করে তার যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের ম্যানেজমেন্টে এটা কিন্তু সার্জারি আগে আসবে না। তাহলে এখানে প্রথমে এলো মেডিকেল ট্রিটমেন্ট, তারপরে আমরা লাইফস্টাইল মডিফিকেশন, তারপরে আমরা ডায়েটারি অ্যাডভাইস, তারপরে আমরা বললাম নিউরোলাইসিস যেটা মিনিমাম ইনভেসিভ, এরপরে আসে কি আমাদের এন্ডোস্কোপিক প্রসিডিউর যেটার মাধ্যমে আমরা স্টোন আমরা মেজর প্যানক্রিয়াটিক ডাক্টে স্টোন এক্সট্রাকশন করতে পারি, স্ট্যান্টিং করতে পারি। এরপরে আসবে কি সার্জারি। Surgery cannot completely cure the patient, only that may relieve the pain. তাহলে এই কথাটা কিন্তু মনে রাখতে হবে, যেটা আমরা ল্যাটারাল প্যানক্রিয়াটোজেনিস্টমি করতে করি, যেটা কিন্তু প্যানক্রিয়াসে কিন্তু অর্থাৎ তার কিন্তু দেখা যাচ্ছে যে কমপ্লিটলি কখনো কিউর করবে না, তার যে পেইন ম্যানেজমেন্ট বা পেইনটাকে কিছুটা তার রিলিফ হবে। এবং আমরা সার্জারি ইন্ডিকেশন ল্যাটারাল প্যানক্রিয়াটোজেনিস্টমি যখন মেজর প্যানক্রিয়াটিক ডাক্ট যখন 1 সেন্টিমিটার উপরে ডাইলেটেড হয় এবং তার কম্প্রেসিভ সিনড্রোম হচ্ছে, তখনই কিন্তু আমরা অ্যাডভাইস করব ফর সার্জারি। তাহলে এভাবে করে কিন্তু আমাকে সারা যে কোশ্চেনগুলো সারা করে থাকবে। আর যেটা বললাম যে এটা কেন এই ক্রনিক পলিসিস্টাইটিস বা ডিউটেরাল আলসার না, এই কথাগুলো যখন বলবে বা এটা কেন একটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস তুমি বলতেছো, তাহলে কথাগুলো সুন্দর করে বলতে হবে যে এটা একটা ডাল অ্যাকিং পেইন এফিকেসি রিজনে ডাইরেক্টলি রেডিয়েটস থ্রো টু দা ব্যাক, এই কথাটা এভাবে বলতে হবে। তারপর এটা কি রিলিফ করে বাই লিনিং ফরওয়ার্ড, এবং দেয়ার আর কি মাল্টিপল রিপিটেড তার দেখা যাচ্ছে যে এক্সাজারবেশন আছে, তার ফলে তাকে রিপিটেড হসপিটাল অ্যাডমিশন হতে হচ্ছে, তার স্ট্যাটোরিয়া আছে এবং তার একটা ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম এবং পেশেন্টকে ইমাশিয়েটেড, তার দেখা যাচ্ছে যে তার স্বাস্থ্য খুব একটা ভালো না এবং তার পেশেন্ট অ্যানিমিক থাকতে পারে। তাহলে দিস আর দা ফেভার ফর ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। তাহলে এভাবে স্যাররা জিজ্ঞেস করলে অ্যানসারটা এভাবে দেবে, কেন এটাকে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস বলা, তাহলে সবগুলা কথা কিন্তু আমাদের এখানে ইনপুট ছিল। তাহলে মোটামুটি এভাবে করে আসলে আমাকে সার্জারি ক্লাসটা আমাকে যখন লং কেসটা স্যাররা জিজ্ঞেস করবে এভাবে প্রেজেন্ট করতে হবে। মোটামুটি আজকে ক্লাস আমাদের এখানেই শেষ। তাহলে সবাইকে ধন্যবাদ কষ্ট করে শোনার জন্য।
আমরা এভাবে আসলে লং কেস গুলো আমরা একটা একটা করে আসলে পুরো হিস্ট্রিটা কিভাবে লিখতে হয় আমরা ইনশাআল্লাহ আরো সামনে আরো কিছু কেস আমরা আলোচনা করব। সবাইকে ধন্যবাদ এবং শুভরাত্রি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ আসসালাম। জি স্যার, তাহলে বন্ধ করে দিচ্ছি স্যার। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, ঠিক আছে তাহলে আমরা লিভ করতেছি।